জল্লাদ ছবিটি পরিচালনা করেছেন শফি বিক্রমপুরী আর জল্লাদ ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, আহমেদ শরীফ, আদিল, জাম্বু, মিনুর রহমান, আনোয়ারা, আজিম, টেলিসামাদ এবং আরও অনেকেই অভিনয় করেছেন জল্লাদ ছবিতে। জল্লাদ ছবির গল্পের শুরুতে দেখা যায় একটি মেয়ের বিয়ের অনুষ্ঠান চলতেছে এবং সেখানে নাচ গান হচ্ছে এবং সবাই মেয়েটির বিয়ে দেওয়ার জন্য উৎফুল্লভাবে আনন্দ উৎসব করতেছে। এমন সময় একটি বয়স্ক লোক এসে বলে, কে কোথায় তোরা আছিস, তোরা পালিয়ে যা, কারণ জল্লাদ দস্যু আইতেছে, তোরা সবাই পালিয়ে যা, জল্লাদ দস্যু যে কোনো সময় অঘটন ঘটাতে পারে, তাই তোদের বলছি তোরা পালিয়ে যা। তখন সেই মুহূর্তে ঘোড়ায় টকবক করে তার দলফল নিয়ে জল্লাদ দস্যু অর্থাৎ জসিম এসে হাজির হয়। তখন জসিম সেই বৃদ্ধ লোকটিকে বলে, কি মিয়া, আপনি কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না। আপনি তো মনে হয় কইতাছেন যে জল্লাদ দস্যু হইতাছে, সবাইকে বাগিয়ে দিয়েছেন। তবে আচ্ছা, নিশ্চয়ই আপনি কনেকে বাগাতে পারেননি। ওই কনেকে হলেও আমার চলবে, কারণ আমি তো জল্লাদ দস্যু, কারণ আমার শুধু দরকার অর্থ আর টাকা। তবে কনে কোন রুমে আছে? তখন বৃদ্ধ লোকটি বলে, জল্লাদ ভাই, আপনি তো দস্যু, আজকে মেয়েটার বিয়ে, আপনি এখান থেকে কোনো কিছু ঝামেলা করেন না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আপনি যদি মেয়েটার বিয়ে ভেঙে দেন তাহলে মেয়েটা আত্মহত্যা করবে। তখন জল্লাদ দস্যু অর্থাৎ জসিম বলে, হা 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 হা, আরে তুই তো আমাকে হাসালি, কারণ আমি তো চাই যে সব মেয়েরা আত্মহত্যা করুক, কারণ আমার অত্যাচারে সবাই আত্মহত্যা করুক, আমি এটাই চাই। আমি আরও চাই যে তোরা সবাই আমার ভয়ে চুপটি করে থাকবি। কিরে রাঙ্গা, তোরা শুনিস নি? হ্যাঁ, আচ্ছা, আমার হাতে যে পিস্তলে কয়টা গুলি আছে রে? তখন রাঙ্গা বলে, দস্যু সর্দার, আপনার পিস্তলে সম্ভবত একটি গুলি আছে, কারণ আপনি একটি গুলি রেখেছেন, কী কারণে আমি জানি না। তখন জল্লাদ দস্যু অর্থাৎ জসিম বলে, সাবাস, তোর জ্ঞান বুদ্ধি আছে। তো হুজুর অথবা দস্যু সর্দার, আপনার নিমক খাই, তবে আমি তো আর নিমক হারামে করতে পারি না। আমি জানি যে আপনার পিস্তলে একটি গুলি আছে। তখন জল্লাদ দস্যু অর্থাৎ জসিম বলে, আচ্ছা শোন, এই একটি গুলি দিয়েই আমি কনেকে বশ করব। তখন দৌড়ে চলে যায় পারুল অর্থাৎ শাবানার রুমে। তখন শাবানা দেখে জল্লাদ দস্যুকে ভয়ে আতঙ্কিত হয়ে যায়। তখন পারুল অর্থাৎ শাবানা বলে, আমাকে কিছু করবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করে নেই। তখন জল্লাদ অর্থাৎ দস্যু জসিম বলে, হা 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 হা, আমি কাউকে কোনো ক্ষতি করি না। শোন, আমার হাতে দেখছিস এই পিস্তলটা, মাত্র একটি গুলি আছে। তুই যদি আমার কথা শুনিস তাহলে তুই বেঁচে যাবি, আর যদি আমার কথা না শুনিস তাহলে তুই মারা পড়বি। আমার কিন্তু একটাই নিশানা, আর সেই নিশানা হলো কি, যে আমাকে তুই খুশি করবি, আনন্দ করে রাখবি। এখন তুই নাচবি, তখন আমি নাচ দেখবো, আমি হাসবো, হা 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 হা, আমি হাসবো, আমি প্রচুর হাসবো, কারণ আমার মনে অনেক যন্ত্রণা, অনেক জ্বালা, আমি হাসবো, তুই নাচ। তখন পারুলতা সাবানা নাচতে থাকে, আর এক পর্যায়ে যখন নাচ থেমে যায় তখন জল্লাদ দস্যু অর্থাৎ জসিম সে পারুলকে চাবুক মারতে থাকে আর তাকে ইজ্জত নষ্ট করার চেষ্টা করে। কিন্তু পারুল অনেক চেষ্টা করে তার হাত থেকে বাঁচাতে, কিন্তু বাঁচতে পারে না। শেষ পর্যন্ত জল্লাদ দস্যু অর্থাৎ জসিম সাবানের ইজ্জত কেড়ে নেয়। তখন পারুল অর্থাৎ সাবানা বলে, আপনি আমারকে নষ্ট করে ফেললেন, আমার বিয়ে হচ্ছিল আজকে, আর আপনি আমাকে নষ্ট করে ফেললেন। তখন জল্লাদ দস্যু অর্থাৎ জসিম বলে, শোন, আমি তোকে নষ্ট করেছি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তুই গ্রামের কাউকে বলিস না, কারণ আমি তোকে কিছুই করি নাই, কারণ তোর বিয়েটা হয়ে যাক ভালোই ভালোই, আমি চাই। আর একটা কথা মনে রাখিস, আত্মহত্যা করা মহাপাপ, এই কাজটা ভুলেও করবি না। আমি এখন চলে যাচ্ছি। তখন পারুলতা সাবানা বলে, শোনেন, আপনি আমাকে ধর্ষণ করেছেন, আমার ইজ্জত কেড়ে নিয়েছেন, আমার তো বেঁচে থাকার কোনো অর্থই নেই, আমার এই জীবন রাখবো না। তখন দেখা যায় জল্লাদ দস্যু অর্থাৎ জসিমের হাত থেকে পিস্তল নিয়ে সে নিজেকে গুলি করে হত্যা করার চেষ্টা করে, কিন্তু জল্লাদ দস্যু অর্থাৎ জসিম লাফ দিয়ে গিয়ে সেই পিস্তলটা নিয়ে বলে, এই দেখ, এখানে একটি গুলি ছিল, সেই গুলিটাও আমি শেষ করে দিলাম, এখানে আর কিছুই নেই। তো যাক, তুই ভালো থাক, সুস্থ থাক,
আর আত্মহত্যা করার চিন্তা ভাবনা করবি না। তখন জসিম হা 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 করে সেখান থেকে সবাই দলফল নিয়ে চলে যায়। এদিকে দেখা যায় গ্রামবাসী যারাই আছে তারা সবাইকে পারুলকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু পারুলের মন তো আর মানে না যে আমার তো জীবন শেষ, আমার জীবন যা ছিল সবই তো জল্লাদ দস্যু কেড়ে নিয়ে গেছে, এখন আমার বেঁচে থেকে লাভ কি। তখন দেখা যায় রাত হয়ে যায়, গ্রামবাসীরা চলে যায়। আর সেই মুহূর্তে পারুলতা সাবানা সে গিয়ে দেখা যায় একটি বড় একটি পুল, মানে পাকা একটি পুল, সেখানে উপর থেকে সে লাফ দেয়, মানে আত্মহত্যা করার জন্য। এরপর দেখা যায় এর দু একদিন পর রাঙ্গা অর্থাৎ জল্লাদ দস্যু অর্থাৎ জসিমের সহচারী সে দৌড়ে বলে, হুজুর অথবা সর্দার, দস্যু সর্দার, একটা দুঃসংবাদ আছে। তখন জসিম অর্থাৎ জল্লাদ দস্যু সে বলে, কী দুঃসংবাদ আছে, খুলে বল, আর না হলে কিন্তু দেখছিস আমার হাতে যে পিস্তলটা আছে, তোকে এই পিস্তলটা দিয়ে গুলি করে মেরে ফেলবো, কারণ আমার নাম শুনলে সবাই ভয় পায়, আমি জল্লাদ দস্যু, আমার নাম শুনলে সবাই ভয় পায়, তোরা কেন ভয় পাবি না। কয়, সর্দার, দস্যু সর্দার, আপনি যে মেয়েটাকে গতকাল অথবা দু একদিন আগে যে দর্শন করেছিলেন, সেই মেয়েটি আত্মহত্যা করতে নদীর উপর পলতে লাফ দিয়েছিল, কিন্তু এখন দেখা যায় নদীর কিনারে এসে সে ভেসে আছে। তখন জলাদস্যু অর্থাৎ জসিম বলে, কি বলিস তুই, তো যা ও মেয়েটিকে তুলে নিয়ে আমার আস্তানায়। তখন সেই মুহূর্তে ঘোড়ায় টকবক করে রাঙ্গা চলে যায় নদীর কিনারে। পারুল অর্থাৎ সাবানাকে অচেতন অবস্থায় জল্লাদ দস্যু অর্থাৎ জসিমের আস্তানায় নিয়ে আসে। তখন সে নিদ্রায় ঘুমিয়েছিল। তখন জল্লাদ দস্যু জসিম তার পাশে ছিল। তখন জল্লাদ দস্যু জসিম বলে, কিরে, মেয়েটার তো এখনও জ্ঞান ফিরতেছে না, কারণটা কি, মেয়েটা কি মারা গেছে? তখন রাঙ্গা বলে, না দস্যু সর্দার, সে মারা যায়নি, তবে সে মারা যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। তখন জল্লাদ দস্যু অর্থাৎ জসিম বলে, বাহ, খুব চমৎকার, যাক বেঁচে তো গেছে, মরতে তো পারে নাই। তখন রাঙ্গা বলে, একটা কথা বলি সর্দার। তখন জসিম অর্থাৎ জল্লাদ বলে, শোন, কি কথা বলবি? তখন রাঙ্গা বলে, সর্দার, আপনি তো দস্যু সর্দার, আর আমি বলতেছিলাম যে এরকম অন্যায় করাটা মনে হয় ঠিক হচ্ছে না। তখন জল্লাদ দস্যু জসিম বলে, চুপ, আমি জল্লাদ, আমাকে সবাই জল্লাদ বলে জানে, কারণ আমার নাম শুনলে সবাই ভয়ে থরথর করে কাঁপে। আর তুই বলছিস যে এটা ঠিক করা হয়নি, না? আচ্ছা বলতো, আমার পিস্তলে এখন কয়টা গুলি আছে? হ্যাঁ? তখন বলে রাঙ্গা বলে, আপনার পিস্তলে এখন 2টি গুলি আছে। কয়, একটা গুলি আমি তোকে করব, আরেকটা গুলি আমি এই মেয়েটিকে করব, কারণ আমি কখনোই আমার বিরুদ্ধে যারা করে তাদের আমি বেঁচে রাখি না। তখন রাঙ্গা বলে, সর্দার, আমি আপনার নিমক খেয়েছি। কয়তে, এক কাজ কর, আমার যখন নিমক খেয়েছিস, এখন তুই গুলি খা। হা 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 হা, এখন গুলি খা, এই হা 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 হা, গুলি খা। হা 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 হা। তখন সেই মুহূর্তেই দেখা যায় পারুলতা সাবানা জেগে ওঠে। তখন সে জেগে উঠে তখন পানি পানি বলে চিৎকার করতে থাকে। তখন রাঙ্গা বলে, সর্দার অর্থাৎ দুষ্টু সর্দার, আপনি আমাকে পরে মারবেন, আগে মেয়েটাকে বাঁচান, মেয়েটি পানি যাচ্ছে। তখন জল্লাদ দস্যু অর্থাৎ জসিম বলে, তুই পানি দিবি কেন, মদ দে, তার মুখে মদ দে, সে মদ খেয়ে বেঁচে থাকবে, কারণ আমার আস্তানে যারা থাকবে তারা থাকবে অচেতন অবস্থায়, আর আমার সাথে সে আর কখনোই খারাপ আচরণ করতে পারবে না। তখন রাঙ্গা মিথ্যা কথা বলে সে মদের বদলায় পানিয়ে দেয়। তখন পারুল অর্থাৎ সাবানা সে আস্তে আস্তে জ্ঞান ফিরে উঠে। তখন সে দেখতে পায় জল্লাদ অর্থাৎ দস্যু জসিমকে। তখন পারুল চিৎকার করে বলে, না, তোর মতো জল্লাদ আমাকে বাঁচাতে পারে না, তুই আমাকে মেরে ফেল, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, আমার যে অহংকার ছিল, গরিবের যে অহংকার ছিল, আমার ইজ্জত ছিল, তা তুই সব কেড়ে নিয়েছিস, আমি তোকে শেষ করে ফেলবো। তখন দৌড়ে এক তরোয়াল নিয়ে জল্লাদ জসিমকে মারতে যায়, কিন্তু তখন জল্লাদ জসিম বলে, হা 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 হা, বাহ বাহ বাহ, খুব চমৎকার, আমার এই বিল্লি, আমার একে ম্যাও, আমি তোকে বাঁচালাম, আবার তুই আমাকে মারতে এসেছিস। তখন পারুল বলে, তুই আমাকে বাঁচিয়েছিস, কিন্তু তুই আমাকে তো জিন্দা মেরে ফেলেছিস, আমার তো দেহটা শুধু রয়েছে, আমার মন তো মরে গেছে। তখন জল্লাদ বলে, চুপ,
এত অহংকার করে কথা বলবি না। সামান্য তো তোর ইজ্জত নষ্ট হয়েছে, তাতেই তুই ঘাবড়ে গেছিস? এই, একে বেঁধে ফেল, কারণ এ যাতে আমাদের আস্তানা থেকে বের হতে না পারে। আর যদি আমাদের আস্তানা থেকে বের হয়, তাহলে তোদের এক একটারে মেরে আমি একেবারে শেষ করে ফেলবো। কারণ আমার হাতে যে পিস্তলের গুলিগুলি কিন্তু অনেক কড়া নিশানা, আর কেউ বাঁচতে পারবে না। একে বেঁধে ফেল। তখন পারবে বলে, আমাকে বেঁধে তুই কদিন রাখবি? একদিন না একদিন আমি এখান থেকে ছাড়া পাবো, আর তোর আস্তানার খবর আমি গ্রামবাসীকে বলে দেবো। এই গ্রামবাসীরা তোকে ধ্বংস করে ফেলবে, তোকে শেষ করে ফেলবে। তখন জল্লাদ জসিম বলে, শোন, আমাকে ধ্বংস করবে কি রে? আমি তো সবাইকে ধ্বংস করি, কারণ আমার ধ্বংস করাই তো কাজ। আমার জন্য কেউ শান্তি পায় না, কারণ আমার নাম জল্লাদ। আমার জন্য কেউ শান্তি পায় না, হা 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 হা। আমার জন্য কেউ শান্তি পায় না রে পারুল। আমি তোকে বাঁচিয়ে রেখেছি কেন জানিস? কারণ তোর গর্ভে সন্তান হবে, সেই সন্তান হবে আমার। আর সেই সন্তান হবে কার? তোর। আর সেই সন্তান হবে অবৈধ সন্তান। আর সেই সন্তানকে দেখে তুই আমাকে মনে করবি, আমাকে স্মরণ করবি। আমি তো তোকে কখনো বিয়ে করব না। পারুল বলে, আমার জীবন থাকতো তোকে আমি বিয়ে করব না। তখন জল্লাদ জসিম বলে, তোকে আমাকে বিয়ে করতে হবে না রে পারুল, কারণ তুই আমার এখানের দাসী হয়ে থাকবি। কারণ তুই আমার দাসী হয়ে সেবা যত্ন করবি। আর তোর গর্ভে যখন সন্তান আসবে, সেই সন্তান হবে আমার উত্তরাধিকারী, আর সে হবে আরেক জল্লাদ। তখন পারুল বলে, যদি আমার গর্ভে সন্তান হয় তোর, তাহলে আমি তাকে কখনোই জল্লাদ হতে দেব না। আর যদি জল্লাদ হতে দেই, আর যদি জল্লাদ হয়েও যায়, তখন প্রথমে আমি আদেশ করব, তুই এই জল্লাদ, এই দস্যু জল্লাদ জসিমকে তুই শেষ করে ফেল, কারণ সে আমার নষ্ট করেছিল, আর সেই নষ্ট ফসল তুই। তখন জল্লাদ জসিম অর্থাৎ দস্যু বলে, বাহ বাহ বাহ, এই, এর মুখে কষ্টিপ মার, আঠা লাগিয়ে দে, যাকে মুখে কথা বলতে না পারে। তখন এদিকে রাজা থাকে আহমেদ শরীফ। সে বলে, শোনো সিপাহ সালা, জল্লাদ দস্যু যে একের পর এক অঘটন ঘটাইতেছে, এর একটা প্রতিকার করা দরকার। কারণ আমি হলাম এই রাজ্যের রাজা, আর আমার প্রজারা যাতে শান্তি পায় সেই চিন্তা ভাবনা আমার করতে হবে। কারণ আমি প্রজাদের মঙ্গল চাই, আর প্রজারা যদি অশান্তিতে থাকে, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। তখন আদিল বলে, জাপান একটা কথা বলি, আপনি তো প্রজাদের মঙ্গল চান, কিন্তু জল্লাদ দস্যু সে যে প্রজাদের অশান্তি করে বেড়াচ্ছে, তার একটা বিহিত যদি না করতে পারেন, তাহলে আপনার কিন্তু পতন নিশ্চিত হবে। আপনি কিন্তু অচিরেই শেষ হয়ে যাবেন। আপনার রাজত্ব কিন্তু থাকবে না। প্রজারা যদি আপনার উপরে ক্ষিপ্ত হয় যে আপনি এখন পর্যন্ত কেন জল্লাদ দস্যুকে ধরতে পারতেছেন না, সেই ব্যর্থতার ভার কিন্তু আপনাকে নিতে হবে। তখন আপনি কোথায় যাবেন বলেন? জাহাপানা, আপনাকে যে কোনো মূল্যেই হোক জল্লাদ দস্যুকে ধরতে হবে। তখন আহমেদ শরীফ অর্থাৎ তার নাম থাকে সুলতান পাবেল, সে বলে, শোন, আমি হলাম সুলতান পাবেল, আমি হলাম এ রাজ্যের রাজা। আমার সামনে কেউ খারাপ কাজ করবে, সেটা আমি কখনো বরদাস্ত করব না। কিন্তু আমি একটা অন্যায় করেছিলাম, কারণ ভূতপূর্ব যে আগের রাজা ছিল, সে ছিল সৎ, এবং তাকে কিন্তু আমি নৃশংসভাবে হত্যা করেছিলাম। সে ছিল আমার প্রাণপ্রিয় আপন ভাই, এবং সেই আপন ভাইয়ের নাম ছিল আবেল। আমার নাম হলো পাবেল, আর আপন ভাইয়ের নাম ছিল আবেল। কারণ ওই আবেল ভাইকে আমি হত্যা করেই আমি এই রাজ্যের সিংহাসনে বসেছি। কারণ সিংহাসনের লোভ সবারই থাকে, যেমন আমার মনে হয় তোরও আছে না? তখন আদিল বলে, জাপানা, এটা এরকম বলবেন না, কারণ আমি আপনার নিমক খেয়েই বেঁচে আছি। আর আপনি আমাকে যে সম্মান মর্যাদায়, হ্যাঁ, প্রতিষ্ঠিত করেছেন এবং মর্যাদাভাবে দিয়ে রেখেছেন, আমি তো আপনার সাথে বেইমানি করতে পারবো না। কারণ আপনি আপনার ভাইয়ের সাথে বেইমানি করেছেন সত্য, কিন্তু আমি তো পারবো না। কারণ আমি দেখেছি যে আপনার বাবিকেও হত্যা করেছেন, কিন্তু আপনার বাবির যে একটা পুত্র ছিল, তাকে আপনি হত্যা করতে পারেন নাই। সে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে। আর যদি সে ক্ষুণ্ণেক্ষর বেঁচে থাকে, আর যদি সে জানতে পারে যে আপনি তার বাপকে মেরে আপনি সিংহাসন দখল করেছেন, তাহলে আপনাকে কিন্তু ছাড়বে না। তাই আমাদের এখনই চোখ কান খোলা রাখতে হবে যে ওই ছেলেটা এখনো বেঁচে আছে কিনা। তখন পাবেল অর্থাৎ আহমেদ শরীফ বলে, শোন, আমি হইলাম রাজা, আর সবাই হলো প্রজা। আমি শুনতে পেরেছি যে আমার ভাইয়ের যে ছেলে ছিল, সেও মারা গেছে পাহাড় থেকে পড়ে। আর এই খবরটা দিয়েছিল আমার সিপাহসালা। সিপাহসালা বলেছিল যে আপনার ভাইয়ের ছেলে মারা গেছে।
আর মৃত ব্যক্তি কি আর জীবিত হতে পারে? তখন আদিল বলে, শোনেন জাপান, একটা কথা বলি, আল্লাহর দয়া থাকলে মৃত ব্যক্তিও জীবিত হতে পারে। কারণ যদি সে বেঁচে থাকে, আপনার সিপাহ সালাহতে মৃত্যু বলতে পারে। তখন পাবেল অর্থাৎ রাজা আহমেদ শরীফ বলে, এটা তো আর মিথ্যা ধারণা। শোন, যে কোনো মূল্য হোক ডেরা পেটে দে, যে জল্লাদ দস্যু এবং রাঙ্গা তার দলফলকে যে দরিয়ে দিতে পারবে, তাদেরকে 100,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, এই ঘোষণা করে দে। এই ঘোষণার লোভে সবাই জল্লাদ দস্যুকে ধরার জন্য চিন্তা ভাবনা করবে এবং যে কোনো মূল্যেই জল্লাদ দস্যুকে ধরে আমার কাছে দেবে। আমি তাকে প্রকাশ্যে প্রজাদের সামনে তাকে আমি ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারব, কারণ এটিই আমার আদেশ। তখন আদিল গিয়ে বলে, যাও তোমরা ডেরা পিটিয়ে ঘোষণা করে দাও। তখন দেখা যায় দুইজন ডেরা পিটিয়ে বলে, শোনো প্রজাবাসী, তোমাদের একটা জন্য সুখবর আছে। তোমরা যদি জল্লাদ দস্যুকে ধরে দিতে পারো, তাহলে তোমাদেরকে 100,000 স্বর্ণমুদ্রা, হ্যাঁ, রাজামশাই তোমাদের পুরস্কার দেবে। তোমরা যেখান থেকে পারো জল্লাদ দস্যুকে তোমরা ধরিয়ে দাও। এদিকে পারুলতা সাবানা সে এই কথাটা শুনতে পায়। তখন পারুলতা সাবানা জল্লাদ দস্যুকে বলে, শুনছিস তোর বিরুদ্ধে বাদশাহ সালামত কি বলেছে এবং রাজামশাই কি বলেছে? তোকে যে ধরিয়ে দিতে পারবে তাকে 100,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। 100,000 বুঝছি কতটুকু স্বর্ণমুদ্রা দেবে? আর তোর অত্যাচারে বাদশাও জর্জরিত। তখন জল্লাদ দস্যু অর্থাৎ জসিম বলে, শোন পারুল, একটা কথা বলি তোকে আমি নষ্ট করেছি, তোর ইজ্জত কেড়ে নিয়েছি, কিন্তু তোকে কিন্তু আমি জীবন্ত মারি নাই। কারণ আমি যে বাদশাহ সালামত আছে না, তাকে আমি জীবন্ত মারব। কারণ তাকে মারার জন্যই আমি আমার এই দলবল তৈরি করেছি। তার জন্যই আমার সব কিছু শেষ হয়ে গেছে। তার জন্যই আমার সব কিছু শেষ হয়ে গেছে। আর তার অত্যাচারে নির্যাতিত হয়েই আজ আমি হয়েছি জল্লাদ দস্যু। কারণ আমি চেয়েছিলাম জনগণ বুঝুক যে একজন খারাপ লোক মানুষের জন্য কি ভালো কাজ করতে পারে? পারে না। তখন পারভেজ বলে, কি বলতে চাস তুই? কয়, না, এখনো বলার সময় হয় নাই। এই, তুই পারুলের মুখটা কষ্টেপ দিয়ে আটকে ফেল, যাতে কোনো কথা না বলতে পারে। তখন দেখা যায় টেলিসামার একজন রঙ্গিলাকে মেয়েকে নিয়ে সে একটা গান গাচ্ছে। তখন গান শেষে দেখা যায় টেলিসামাদ বলে, আচ্ছা, জল্লাদ দস্যুকে যদি আমরা ধরিয়ে দিই তাহলে কেমন হবে? আমরা তো 100,000 স্বর্ণমুদ্রা পাবো, ভালো হবে না? তখন রঙ্গিলা বলে, হ, খুব ভালো হবে। তোর মতন লোক ধরিয়ে দিবে জল্লাদ দস্যুকে, না? তখন সেই মুহূর্তে জাম্বু বলে, এই, তোরা পারবি, তোদের তোদের সাহস আছে, বুঝতে পেরেছি। তোরা যে আলোচনা করতেছিস তোরাই পারবি। কারণ জল্লাদ দস্যুকে ধরিয়ে দিতে পারলে 100,000 স্বর্ণমুদ্রা পাবো। আচ্ছা, তোরা কি জানিস জল্লাদ দস্যুর আস্তানা কোথায়? তখন টেলিসামাদ বলে, হ, আমরা জানি, কিন্তু বলবো না। তবে একজনই জানে, সে এখনোই জীবিত আছে। কারণ জল্লাদ দস্যু কোথায় আছে সে জানে। তার নাম হলো, সবাই পাগল বলে জানে। তখন বলে জাম্বু বলে, কোথায় সেই পাগল? আমি তারা জায়গা চিনি। তখন জাম্বু সে পাগলের কাছে যায়। তখন দেখে যে সে পাগলটা আর কেউই নেই, আবেল অর্থাৎ আজিম, ভূতপূর্ব বাসা। তখন বাসা পাগলে বেসে থাকে। তখন জাম্বু বলে, আচ্ছা, আপনাকে মনে হয় চেনা চেনা লাগতেছে, আমার মনে হয় আপনাকে চিনি। তখন আবেল অর্থাৎ আজিম বলে, আমাকে চিনো মানে? হ, আপনি পাগলে বেশ ধরে আছেন, কিন্তু আপনাকে আমি চিনি। কারণ আপনি ছিলেন ভূতপূর্ব বাদশাহ। আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আপনার ভাই পাবেল, এটাই সত্য? তখন আজিম অর্থাৎ আবেল বলে, হ্যাঁ, এটাই সত্য। কারণ আমার ভাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এবং আমাকে ছুরিয়াঘাতও করেছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। কিন্তু আমার স্ত্রী কোথায় আছে অথবা মারা গেছে কিনা আমি জানি না। আমার ছেলে কোথায় আছে তাও আমি জানি না। কিন্তু তাদের আমি খোঁজ করছি, কিন্তু তাদের এখনও খুঁজে পাচ্ছি না। জাম্বু বলে, শোনেন রাজামশাই, আমি একটা কথা বলতে পারি। আপনি কি জানেন যে, হ্যাঁ, জল্লাদ দস্যু কোথায় থাকে? হ্যাঁ, যদি আপনি তার সন্ধান দিতে পারেন, তাহলে আমি আপনার স্ত্রী এবং পুত্রের সন্ধান দিতে পারবো। তখন আবেল অর্থাৎ আজিম বলে, হ্যাঁ, আমি দিতে পারবো। তখন জাম্বু বলে, কোথায় থাকে জল্লাদ দস্যু? তখন বলে, সেটা সময় হলে বলবো, কিন্তু আমাকে তোমায় কথা দিতে হবে যে আমার স্ত্রী সন্তান এখনও জীবিত আছে কিনা, তারা বেঁচে আছে কিনা। যদি তুমি সঠিকটা দিতে পারো তাহলে অবশ্যই আমি বলবো। তখন একদিন দেখা যায় যে জল্লাদ দস্যু
সে যায় এক জায়গায় এক গ্রাম লুট করতে। সেখানে সে একটি গুলি খেয়ে আস্তানায় চলে আসে। তখন রক্ত জর্জর করতেছে। তখন পারুলতা তার সাবানায় জসিমকে জড়িয়ে ধরে তাকে ব্যান্ডেজ করে। ব্যান্ডেজ করার পর তার গুলিটা বের করে। বের করার পর তখন জলাদস্যু বলে, এই তুই আমার গুলি বের করলি কেন? তখন পারুলতা সাবানা বলে, এটা আমার দায়িত্ব। কারণ তুই যত অপরাধী হোস না কেন, তোর ভিতরে একটা ভালো মন আছে। তুই আমার ইজ্জত নষ্ট করেছিস, সেই জন্য আমি এখন আফসোস করি না। কারণ আমি দেখতেছি তোর ভিতরে একটা মন আছে, তুই এখনো মানুষ। তখন জল্লাদস্যু বলে, শোন, আমি এখনো মানুষ। আমি শুধুমাত্র জল্লাদ হয়েছি কেন জানিস? শুধুমাত্র শুধুমাত্র যে বর্তমান যে রাজা আছে পাবেল, তাকে হত্যা করার জন্য। তাহলে শুনবি আমার কথা, শুনবি আমার কাহিনী। কারণ এই রাজ্যের রাজা ছিল আমার বাবা। আমার বাবার নাম ছিল, হ্যাঁ, রাজা আবেল, এবং সে ছিল এই রাজ্যের সম্রাট। এই আমার চাচা হইল ছিল পাবেল, আমার বাপকে মেরে, আমার মাকে মেরে, হ্যাঁ, আমাকে মারার চেষ্টা করেছিল। তখন আমি সেখান থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেই আমি হয়েছি জল্লাদ দস্যু। আমি কাউকে কোনো ক্ষতি করি না, এবং আমি গরিবকে কখনো মারি না। আমি লুটপাট করি কথা সত্য, কিন্তু শুধুমাত্র রাজাকে যন্ত্রণা দেওয়ার জন্য। রাজা যাতে স্থির থাকতে না পারে, পাবেল যদি স্থির না থাকতে পারে, সে যাতে অশান্তির আগুনে জ্বলে পড়ে মরে। আর যে খাজনাগুলি পাবেলকে দেবে, সেই খাজনাগুলি আমি নিয়ে আসি। আর প্রজারা দিতে পারে না, আর তখন বাদশা রেগে যায়, রেগে আগুন হয়ে যায়। আমি শুধুমাত্র বাদশার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি জল্লাদ হয়েছি। কারণ বাদশাকে বুঝিয়ে দিতে চাই যে তুমি যখন আমার বাপকে মেরেছো, এবং আমি জানি তোমাকে আমি মারবো, এবং প্রজাদের কাছ থেকে যখন তুমি কর খাজনা নাও যাতে তুমি না নিতে পারো, সেই জন্য আমি আগেভাগেই সেগুলি আমি কেড়ে নিয়ে আসি। তখন রাজা যে বর্তমান আছে পাবেল, সে সেগুলি পায় না। আর তখন সে ছিনিমিনি খায়। সেই মুহূর্তেই পাবেল আহমেদ শরীফ তার সিপাহ সালাকে বলে, উজির আজমকে বলে, উজির আজম, সিপাহ সালা, হ্যাঁ, আজকেও আমরা দক্ষিণ পাড়ার খাজনাগুলি আনতে পারি নেই। জল্লাদ দস্যু নিয়ে গেছে। এভাবে যদি এক এক করে সে এক এক এলাকা থেকে খাজনা কর নিয়ে যায়, আমরা কিভাবে তাহলে রাজ্য চালাবো? আমাদের তো রাজকোষ শূন্য হয়ে যাবে। তো উজিরে আজম অর্থাৎ সে সিপাহ সালার প্রধান সে আদিল বলে, হ, ঠিক আছে জাহাপনা, কথা সত্য। এভাবে যদি সে আমাদের এলাকায় এক এক এলাকা থেকে সে যদি খাজনাগুলি কেড়ে নেয়, আমাদের দেওয়ার কথা ছিল, সেভাবে যদি কেড়ে নেয়, তাহলে আমরা এই রাজ্য কীভাবে চালাবো? আমাদের তো প্রায় রাজকোষ শূন্য। তখন পাবিল অর্থাৎ আম্মেশ্বরী বলে, যে কোনো মূল্য হোক জল্লাদকে ধরতে হবে। তখন এই সংবাদটা আবার রাঙ্গা গিয়ে জল্লাদ অর্থাৎ দস্যুকে বলে, ওস্তাদ অথবা দস্যু সর্দার, শুনেন, একটা সুসংবাদ আছে। পাবেল রাজা আছে না, সে পাগলের মতো হয়ে গেছে। আমরা যে দক্ষিণ পাড়া থেকে যে খাজনাগুলি তুলে নিয়ে এসেছি না, সেই কথাটা শোনার পর সে বলে, এক এক করে যদি আমাদের এই সব খাজনা সব কেড়ে নেয় জল্লাদ দস্যু, তাহলে তো আমরা রাজ্য চালাতে পারবো না। তখন এই কথাগুলি শুনে তখন জল্লাদস্যু জসিম বলে, শোন, যে খাজনাগুলি আমরা দক্ষিণ পাড়া থেকে নিয়ে এসেছি, সেই দক্ষিণ পাড়ায় গিয়ে রাতের বেলা সেই খাজনার টাকা, খড়ি, স্বর্ণ অথবা রূপো সবগুলি তাই ফেরত দিয়ে আসবি। আর বলবি যে জল্লাদ দস্যু এগুলি ফেরত দিয়ে গেছে। কারণ সবাই জানে যে জল্লাদ দস্যু খারাপ, কিন্তু সবাই তো আর জানে না যে জল্লাদ দস্যু মনের ভাবনা কী। তখন পারুল যে জসিমকে বাঁচালো, তার গুলিটা বের করে দিল, তখন অর্থাৎ জল্লাদ জসিম তার মনটা একটু গলে যায়। তখন পারুলকে বলে, শোন পারুল, তুই আমাকে বাঁচিয়েছিস না? আমি তো মরে গিয়েছিলাম, আমি গুলি খেয়েছিলাম। কারণ এই গুলিটাতে কেউ বের করতে পারতো না, তুই আমার গুলিটা বের করে দিয়েছিস না? আমি তোর ইজ্জত নষ্ট করেছি না? যা, তোকে আমি বিয়ে করব। আমি তোকে বিয়ে করে তোকে আমি আমার স্ত্রীর মজা দেব। পারুল বলে, না, আমি তোকে বিয়ে করব না। তুই যখন তোর জল্লাদগিরি ছেড়ে দিবি, তখন আমি তোকে বিয়ে করব। তখন জল্লাদ দস্যু বলে, শোন, আমি সেদিনই জল্লাদগিরি ছেড়ে দেব যেদিন নাকি আমি বর্তমান রাজাকে শেষ করতে পারবো। কারণ তার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। আমার বাপ মাকে হারিয়েছি, আমি এতিম হয়েছি, আমার বাপ মার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। আমি লাঞ্ছনা গঞ্চনায় লাত্তি উষ্টা খেয়ে আমি বড় হয়েছি। আমি হয়েছি জল্লাদ এবং দস্যু, কারণ আমাকে সবাই ঘৃণা করে। তখন পারুল বলে, কয়, না, তোকে কেউ ঘৃণা করে না। আমি তোর যে কথাগুলি শুনছি, আমি যদি এখন গ্রামে যাই, সবাই তোর প্রশংসাই করবে, কারণ তোর উপরের রূপটা যে একটা ভিন্নতা। তখন জল্লাদস্যু বলে, শোন, আমি তোর ইজ্জত নষ্ট করেছি কেন জানিস? যাতে বাদশা অর্থাৎ পাবেল বুঝতে পারে যে আমি গ্রামে মেয়েদের ইজ্জত নষ্ট করি, তার যাতে ভয় ঢুকে,
তারা যাতে আতঙ্ক ঢুকে যে যে কোনো মূল্যেই হোক এই গ্রামকে রক্ষা করতে হবে এবং প্রজাদেরকে রক্ষা করতে হবে, তাই তার মাথাটা নষ্ট হয়ে যাবে। এই কারণেই আমি তোর ইজ্জত নষ্ট করে তোকে আমি ফেলে এসেছিলাম, কিন্তু আমার মায়া পূরণ হয়েছিল। তখন দেখা যায় পারুল গিয়ে দেখা যায় জল্লাদ দস্যুকে জড়িয়ে ধরে, সেই মুহূর্তে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় তারা রোমান্টিক সিনে চলে যায়। এদিকে রাঙ্গা হাসতে থাকে এবং দস্যুরা যারাই থাকে তারা সবাই হাসতে থাকে। তখন রাঙ্গা বলে, দস্যু সর্দার, আপনি তো দেখা যায় এখন প্রেমিক হয়ে গেছেন, আপনার ভালোবাসা এখন দেখা যায় ফুরফুর করে মেজাজে আছে। তখন জল্লাদস্যু বলে, তোদের কি দরকার বল, আমি তোদের বলেছিলাম তোদের একটা ভালো জীবন দেবো, তোদের সুখের জীবন দেবো। আজ থেকে আমরা আর কোনো কারো ক্ষতি করব না, কারো ডাকাতি করব না, এবং দস্যু বাদ দিয়ে আমরা ভালো হয়ে যাব। আমি পারুলকে বিয়ে করেছি, পারুলের গর্ভে সন্তান হবে, সেই সন্তান যাতে এসে পৃথিবীতে না দেখে যে আমি জল্লাদ, আমি ভালো হয়ে যাব। তবে রাঙ্গা বলে, আপনি যদি এখন ভালো হয়ে যান দস্যু সর্দার, তাহলে বাদশাহ কিন্তু আপনাকে যে কোনো সময়ে আপনাকে মেরে ফেলবে। আর যে আমার যে যে লোকগুলি আছে তাদের অস্ত্র যদি আমরা ফেলে দিই তাহলে যে কোনো মূল্যেই আমাদের কিন্তু পরাজিত বহন করতে হবে, এবং বাদশাহ পাবেল কিন্তু আমাদের শেষ করে ফেলবে। তখন পারুল অর্থাৎ শাবানা বলে, হ, কথাটা রাঙ্গা ঠিকই বলছে, কিন্তু আমাদের আগেই তার প্রতিশোধ নিতে হবে। আমার শ্বশুর শাশুড়ি যারা হত্যা করেছে এবং যারা নির্যাতিত করেছিল এবং মানুষকে হত্যা করেছিল, তাদের ধ্বংস করেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। তখন জল্লাদ জসিম বলে, ঠিক আছে, আমরা তাই করব। তাহলে আমরা আগামীকালেই আমরা সালতানাত অর্থাৎ রাজমহল আক্রমণ করব। সেখানে আক্রমণ করেই আমরা বুঝিয়ে দেব যে আমাদের সত্যের জয় হবেই। তবে সেই মুহূর্তে দেখা যায় আজিম এবং আনোয়ারা দৌড়াচ্ছে। তো এক পর্যায়ে দেখা যায় আজিম আনোয়ারার সাথে দেখা হয়ে যায়। তখন আজিম অর্থাৎ আবেল আর আনোয়ারা অর্থাৎ আনোয়ারই থাকে, তারা দুজন দুজনকে চিনতে পারে। তখন আজিম বলে, বেগম তুমি এখনো বেঁচে আছো? তখন আনোয়ার বলে, হ, আমি বেঁচে আছি, কারণ আমি ছুরিয়াঘাত খাওয়ানোর পরও মারা যাইনি, কারণ আমাকে একটি লোক, গরিব একটি কৃষক লোক আমাকে বাঁচিয়েছে। তখন আজিম অর্থাৎ আবেল বলে, আমাকে তো একজন লোক বাঁচিয়েছে। তখন তোরা দুজন মিলে যায়। সেই মুহূর্তেই দেখা যায় জসিম ঘোড়ায় টকবক করে তার দলফল নিয়ে আক্রমণ করতে যাচ্ছে। আর এমন সময় জল্লাদ জসিম অর্থাৎ দস্যু আজিম এবং আনোয়ারকে দেখতে পায়। তখন সে চলে যায় তার বাপ মা অর্থাৎ আজিম অর্থাৎ আনোয়ারের কাছে। তখন জল্লাদ দস্যু বলে, বাবা, মা, তোমরা কি আমাকে চিনতে পারছো? তখন আজিম বলে, কয় না, কয়, আমি তোমার হারিয়ে যাওয়া সন্তান, কারণ আমার চাচা পাবেল যে তোমাকে হত্যা করার চেষ্টা করেছিল, মাকে হত্যা করার চেষ্টা করেছিল, আমাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মা, আমি বেঁচে আছি। তখন তারা সবাই মিলে যায়। তখন সবাই মিলে যে সালতানাত অর্থাৎ রাজমহল আক্রমণ করে। আক্রমণ করার পর এক পর্যায়ে দেখা যায় যে পাবেল অর্থাৎ আহমেদ শরীফ, আদিল এবং সব যারাই ছিল তারা মাইর খেয়ে পালিয়ে যেতে চায়। আর এমন সময় আজিম অর্থাৎ আবেল গিয়ে বলে, শোন বিশ্বাসঘাতক, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তুই আমাকে হত্যা করার চেষ্টা করেছিলি, তুই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, তার বাবিকেও তুই মেরে ফেলার চেষ্টা করেছিলি। তখন পাবেল অর্থাৎ আহমেদ শরীফ বলে, ভাইজান আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। না, তোর মতো বিশ্বাসঘাতকতা কখনোই ক্ষমা করা যায় না। তখন জল্লাদ দস্যু বলে, শোনেন চাচা, আপনি আমার বাপ মাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু হত্যা করেও ফেলেছিলেন। ভাগ্যক্রমে তারা বেঁচে গেছে, কিন্তু আমাকেও হত্যা করার চেষ্টা করেছিলেন চাচা। আপনি আপনি মনে করেছিলেন যে আমি জল্লাদ দস্যু, আমি শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি জল্লাদ হয়েছি। আপনার কারণে জল্লাদ হয়েছি, দস্যু হয়েছি। আপনার কারণে আমি খারাপ পথে গেছি। রাজার ছেলে হয়ে আমি যাযাবর জীবন কাটিয়েছি। আমাকে কেউ ভালোবাসেনি, সবাই ঘৃণা করেছে। আর আপনি আমার বাপকে হত্যা করার চেষ্টা করেছিলেন। আপনাকে ছাড়বো না। সবাই মিলে দেখা যায় পাবেল অর্থাৎ আহমেদ শরীফকে মারে। এক পর্যায়ে সেখানে আহমেদ শরীফ অর্থাৎ পাবেল মারা যায়। তখন শাবানা এবং জসিমে মিল হয়ে যায়। তখন টেলিচামার, রঙ্গিলা সবাই আসে। তখন দেখা যায় আজিমানোরা মিল হয়ে যায়। তখন সবাই যখন মিল হয়ে যায়, সালতানাতের সিংহাসনে বসে আবারও আবেল অর্থাৎ আজিম। এভাবেই পরিচালক ছবি বিক্রমপুরী জল্লাদ ছবিটি পরিচালনা শেষ করেন, এবং মুক্তির পরে দেখা যায় বিরাট সাফল্য পায় শাবানা জসিম জুটির জল্লাদ ছবিটি, এবং প্রশংসা কুড়ায় দর্শকদের কাছে, এবং দর্শক উৎফুল্ল আনন্দ মুখর পরিবেশে এবং ছবিটা হলের ভিতরে করতালের মাধ্যমে দেখে বাহাবা জানায় জল্লাদ দস্যু চরিত্রে যে জসিম রূপদান করেছিল
এবং পারুল এবং ধর্ষিতা চরিত্রে যে শাবানা অভিনয় করেছিল তাদের অভিনয় দেখে মুগ্ধ এবং সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়।